এখানে আধা ঘন্টা যাবত বসে রয়েছি, ডিউটি চলতেছে, কাজে কামের সমস্যা প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো বসে আছি। আমরা দূর দূরান্তে যাবো, আমরা অনেকে গাড়ি ফেল করবো, অনেকে রাতে বাসা পৌঁছতে রাত হয়ে যাবে। ওরা আন্দোলন করতেছে, আমরা তো পেটের দায়ে এখন বসে আছি। কোটা আন্দোলনে ভোগান্তির শহর ঢাকা শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট ও সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ, বন্ধ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কোটা সংস্কার আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে দাবি ওবায়দুল কাদেরের, সমর্থন থাকলেও ইন্ধনের অভিযোগ নাকচ করলেন মির্জা ফখরুল। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিপিডিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা, বেনজিরের গুলশানের ফ্ল্যাট জব্দ। পিএসসির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় আস্থার ফাটল হিসেবে দেখছে চাকরি প্রার্থীরা, জাতির জন্য অত্যন্ত লজ্জার মত শিক্ষাবিদদের। এবং নরসিংদীর রায়পুরায় রেল লাইন থেকে 6 জনের মরদেহ উদ্ধার, স্থানীয়দের নানা জল্পনা কল্পনা, হত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একটি STN টিভার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এ যেন কেবলই ভোগান্তির শহর। রাজধানীর 0 পয়েন্ট থেকে শাহবাগ হয়ে ফার্মগেট এবং সায়েন্স ল্যাব হয়ে মিরপুর সড়কে 3 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা পড়েন চরম বিপাকে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বিকেল থেকেই ভোগান্তির শহরে পরিণত হয় গোটা ঢাকা শহর। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। চলছে কোটা সংস্কারের আন্দোলন, দিন যত গড়াচ্ছে আরও বেগবান হচ্ছে এই আন্দোলন। বিগত দিনগুলোতে শিক্ষার্থীরা 4 দফা দাবি নিয়ে মাঠে নামলেও এবার তারা 1 দফা দাবি নিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে সড়কে। আগের ঘোষণা অনুযায়ী দুপুর 3টার পরপরই স্লোগান দিয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় সড়কগুলো, সড়কের যান চলাচল। মুহূর্তেই চারপাশে জমে যায় শত শত গাড়ি, ভোগান্তিতে পড়েন অফিস ফেরত হাজার হাজার যাত্রী। তাদের সাথে আমি সহমতি প্রকাশ করছি, এটা ঠিক আছে, কারণ ওর সবকিছু মেধার মাধ্যমে বিচার হওয়া উচিত। আর এখানে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা দিনের না দিনকে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি আর কি, যে আটকাইছে এখন কতক্ষণে সারে তার কোনো ঠিক নেই। যাতায়াতে ব্যাঘাত ঘটলো ঠিক আছে, কিন্তু ওদের আন্দোলন যৌক্তিক। আন্দোলনটা আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক। এদিক থেকে কষ্ট করতে রাজি আছে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা। আমারও 2টা বাচ্চা আছে, তারাও একসময় এই সময়টা ফেস করবে। আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের যদি একটু দুর্ভোগ হয়, সেটা মেনে নিতে হবে। এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, ফার্মগেট অবস্থান নিলে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে গোটা এলাকা, পরিণত হয় ভোগান্তির শহরে। অফিস আছে, মানুষের বাসায় যাবে, কিন্তু ওরা তো লিটারালি কাউকেই যেতে দিচ্ছে না। এটা কি ধরনের আন্দোলন আমার আসলে বোধগম্য না। এটা সংস্কার তারা চাইতে পারে, কিন্তু কোটা প্রথা পুরোপুরি বাদ দিক আর রাজপথে এইভাবে থাকা, আমি এটা সম্পূর্ণ যৌক্তিকতা মনে করি না। এদিকে আন্দোলনকারীদের আরেক অংশ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে মিরপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকার যাত্রীরা। আপাত দৃষ্টিতে এটা অবশ্যই আমাদের কষ্ট হচ্ছে, যারা আমরা সাধারণ মানুষ। তবে হ্যাঁ, যে আন্দোলন হচ্ছে, আমার মনে হয় সরকার এবং তাদের মধ্যে নেগোসিয়েশন করে একটা যৌক্তিক সিদ্ধান্ত আসা উচিত। এ সময় ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থেকে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। দ্রুত এ সংকট সমাধানের তাগিদও দেন অনেকে। আন্দোলন করাটা এক হিসেবে ঠিক আছে, ধরেন এটা ছাত্র লেখাপড়া করে দেখে অনেক খরচ আছে, সেই খরচ করে যদি লেখাপড়া করে ফলটা যদি না পায়, তাহলে এরা কি করবে। সন্ধ্যার পরও রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ ছিল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে পুরো শহরই আসলে ভোগান্তিতে পড়েছে। পুরো শহরই আসলে মানুষরা আসলে ভোগান্তিতে যাতায়াত করছেন। দর্শক, এই মুহূর্তে আসলে ফার্মগেটের চিত্র জানাতে আসলে আমাদের সহকর্মী ইফতেখার রেজা যুক্ত হয়েছেন। ইফতেখার, যুক্ত হয়েছেন নিশ্চয়ই আপনি আমার সাথে। ইফতেখার, আপনি তো ফার্মগেটে আছেন, কি অবস্থা দেখছেন? কোন কোন এলাকায় আসলে যান চলাচল বন্ধ রেখেছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আসলে আমাদের সামনে তুলে ধরবেন?
আজকে এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে ফার্মগেট এলাকায় মূলত এসেছে যে কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কোটা সংস্কারের দাবিতে, যেটি কোটা সংস্কার 2018 সালে হয়েছিল সেটি মূলত 2024 সালে এসে আবারও যে কোটা বহাল হচ্ছে বা আদালতের যে রায় এসেছে তার বিপরীতেই মূলত শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছে এবং এতদিন পর্যন্ত যে কোটা সংস্কার আন্দোলন বা আগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পুনর্বহালের যে দাবি, সেই দাবিতে শাহবাগ পর্যন্তই মূলত সীমাবদ্ধ ছিল তাদের অবরোধ বা বাংলা ব্লকেট বা যাই বলি না কেন বা আন্দোলন। সেই আন্দোলন আজকে পূর্বের ঘোষণা অনুযায়ী ফার্মগেট পর্যন্ত এসে পৌঁছেছে এবং 4:50 মূলত যারা আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছে তারা মূলত ফার্মগেটে এসে পৌঁছায় নানা রকম স্লোগান এবং মিছিলের মাধ্যমে তারা এসে পৌঁছায় এবং ফার্মগেটের যে চত্বরটি রয়েছে সেই চত্বর থেকে যে চারদিককার যে রাস্তা রয়েছে, খামারবাড়ির দিকের রাস্তা, ফার্মগেটের দিকের রাস্তা সহ বিজয় সরণের দিকের রাস্তা, কারওয়ান বাজারের দিকের রাস্তা এবং তেজগাঁয়ের দিকের যে সড়ক রয়েছে সেই সড়কগুলো সবগুলোই মূলত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সড়কগুলো বন্ধ করে দেওয়ার পরে যান চলাচল মূলত বন্ধ হয়ে আছে এবং এর সাথে যদি আমি আপনাকে দেখাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারা মূলত সেই শুরু থেকেই তারা এই জায়গাতে অবস্থান করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মূলত এবং শান্ত পরিবেশ বজায় রাখবার জন্যই মূলত তারা রয়েছেন। পুলিশ বাহিনীর সাথে রয়েছে আনসার বাহিনীরও কিছু সদস্য আমরা লক্ষ্য করছি এবং গণমাধ্যমের যে উপস্থিতি সেটিও আমরা লক্ষ্য করছি এবং কিছুক্ষণ আগে গণমাধ্যমের সামনে একজন সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ নামে একজন সমন্বয়কারী গণমাধ্যমের সাথে কথা বলেছেন বা আমাদেরকে জানিয়েছেন যে রাত 10টা পর্যন্ত চলবে এই বাংলা ব্লকেট বা যে অবরোধ যারা চালাচ্ছেন সেটি এবং পরবর্তীতে তারা শাহবাগের দিকেই ফেরত যাবেন এবং শাহবাগ থেকে মূলত আগামী দিনগুলোতে তাদের আন্দোলন কি হবে বা আগামীতে তারা কিভাবে মুখোমুখি হবেন এই পরিবেশটির বা এই সিচুয়েশনটির, সেই বিষয়গুলি মূলত তারা জানাবেন গণমাধ্যমের কাছে বা দেশবাসীকে। তবে আমি আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে ফার্মগেট থেকে যে চারদিকের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো শুরু থেকে বন্ধ থাকবার কারণে জ্যামের যে দীর্ঘ যে লাইন সেটি সৃষ্টি হয়েছে এবং মানুষ অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন এবং অনেকে রয়েছেন যে গাড়ি থেকে নেমে বা পাবলিক যে গাড়িগুলো রয়েছে বাস বা সিএনজি বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকে নেমে পায়ে হেঁটেই মূলত চলাচল করছেন পথচারীরা এবং ছোটোখাটো যে মালপত্র যে পরিবহনের যে বিষয় সেগুলো মানুষজন বা সাধারণ মানুষজন তারা মূলত হাতে করে নিয়েই সড়ক প্রদক্ষিণ করছেন এবং তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন এবং ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো মূলত বন্ধ করে রাখা হয়েছে এবং মোটর বাইকে পাঠাও বা উবার যে সার্ভিসগুলো দেওয়া হয় সেই সার্ভিসগুলো মূলত বন্ধ রাখা হয়েছে। কোনো প্রকারের কোনো যানবাহন যেতে দেওয়া হচ্ছে না এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত এই ফার্মগেট যে চত্বরটি রয়েছে সেই চত্বরটি একদম পুরোপুরিভাবেই তাদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন এবং পথচারী যারা রয়েছেন তারা সেই 4:50 বা 5টা থেকে বেলা 5টা থেকেই তারা এই অপেক্ষা করছেন, অপেক্ষার প্রহর গুনছেন এবং তাদের সাথে আমরা কথা বলেও জানতে পেরেছি যে এই আন্দোলনের ফলে কিছুটা তাদেরও ভোগান্তি হচ্ছে বা তাদের যে আয় বা উপার্জনের যে বিষয়টি সেই বিষয়টিতেও প্রভাব পড়ছে এবং অনেক মোটর বাইক চালক যারা রয়েছেন তারা গাড়ি নিয়ে যাওয়ার জন্য মূলত চেষ্টা করেছেন। ছাত্রদের যে প্রতিরোধ সেই প্রতিরোধের মুখে মূলত তারা পেরে ওঠেননি। তার সাথে কিছু উৎসুক জনতাও আমরা লক্ষ্য করছি যে আশেপাশে থেকে তারা দেখতে এসেছেন বা দেখছেন এবং আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও মূলত যানবাহনগুলো একদম স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ আগে থেকে কোনো গাড়ি ঘোড়া বা যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো মূলত চলছে না, মূলত এভাবেই স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় 30 থেকে 40 মিনিট বা 50 মিনিট পর্যন্ত। ফার্মগেট এলাকার যে এখন পর্যন্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন পর্যন্ত যেটি আমরা লক্ষ্য করছি সেই পরিস্থিতিতে লক্ষ্য করতে পারছি যে মূলত ছাত্ররাই এই জায়গাটি দখল করে নিয়ে আছে এবং যান চলাচলগুলো বন্ধ। তো এই ছিল ফার্মগেট থেকে সর্বশেষ তথ্য।
আর আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। এবার যাব কায়েস রাহাতের কাছে। কায়েস, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। কায়েস, আপনি আসলে কোন এলাকায় আছেন ঠিক, এবং কোন কোন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে যদি আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানাতে পারি, এবং সাধারণ জনগণের ভোগান্তি কেমন দেখছেন, তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা আসলে কোন উপায়ে বাড়ি ফিরবেন, সব মিলিয়ে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে কোটা আন্দোলনের ধারাবাহিক পর্বে বা ধারাবাহিকতায় অনুসরণ করে আজকেও কিন্তু সায়েন্স ল্যাবে আমরা দেখেছি যে কোটা আন্দোলনকারীরা এখানে সড়ক অবরোধ করেছেন এবং বাংলা ব্লকের অংশ হিসেবে এই সড়কটি অবরুদ্ধ হয়েছে। তো আমরা এখানে দেখেছি যে দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এই ব্লকের কারণে, এবং সাধারণ জনগণের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অনেকাংশেই দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা যখন এখানে এসেছি তখন দেখেছি যে 3টা থেকে মূলত তাদের এই কর্মসূচিটি এখানে শুরু হয়েছে, এবং 3টা থেকে তারা প্রথম দিকে যখন বলছিলেন যে হয়তোবা সন্ধ্যা পর্যন্ত তারা এটিকে জারি রাখবেন, কিন্তু তারপরে তারা নতুনভাবে আবার বলছেন যে না, এটা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই বাংলা ব্লক যেটি চলছে সেটিকে তারা ছাড়বেন না। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রাস্তার দুপাশেই কিন্তু ভীষণ রকমের যানজটের সৃষ্টি হয়েছে। এখানে দীর্ঘ লাইন চলে গিয়েছে গাড়ির, এবং আমরা জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে এবং একই সাথে গাড়ির চালক যারা রয়েছিলেন তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তারা একটি মিশ্র মতামত দিচ্ছেন এই ক্ষেত্রে। কেউ কেউ বলছেন যে এই আন্দোলনটি আসলে কিছুটা কম যৌক্তিকতা বহন করছে, আবার কেউ কেউ তাদের সাথে সহমত পোষণ করছেন। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, এই আন্দোলনটি তাদের ক্ষেত্রে হয়তোবা এখন একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যানজটের কারণে তারা তাদের নির্দিষ্ট যে গন্তব্য সেটিতে পৌঁছাতে পারছেন না। কিন্তু অন্যদিকে আবার তারা বলছেন আন্দোলনটি তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন তাদের জন্য হয়তোবা ফলপ্রসূ হবে, সেজন্য তারা কিছুটা কষ্ট হলেও তারা এটিকে সহ্য করে নিয়েছেন। অন্যদিকে আবার অনেকেই বলছেন যে না, যেহেতু এটি একটি আদালতের ব্যাপার, আদালতে যখন রায় দেবে তখনই এই জিনিসটি আসলে গ্রহণযোগ্য। কায়েস, আপনি সায়েন্স ল্যাবে থাকুন। এবার যাব দর্শক, আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে কোনো মন্তব্য নেই সরকারের, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আর বিচারাধীন বিষয়ে আন্দোলন যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে মাজহারুল ইসলামের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের বাতিলের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে অচল রাজধানী সহ বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে চলমান কোটা আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সভানীতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন তারা। আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে। এর আগে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন কোটা আন্দোলনে বিএনপি নানাভাবে প্ররোচনা দিচ্ছে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এদিকে কোটা নিয়ে আইনি ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। বলেন, বিচারাধীন বিষয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে।
সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আওয়ামী লীগ হাইকমান্ডের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কথা হয়েছে। সকাল 11:20 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি। 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামো উন্নয়ন, কৃষি পণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে 20টি সমঝোতা স্মারক সই হতে পারে। কোটা বহালে আদালতের রায় সরকারের ইচ্ছার প্রতিফলন বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলেন, কোটা যৌক্তিক করতে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছেন তারা। এ সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে দাবি করে নেতারা বলেন, বেগম জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত পাবে। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে ওলামা দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আদালতের হস্তক্ষেপে আদালতের রায়ের কারণেই মাঠে নামতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা। সরকারই তো কোটা সিস্টেমটা চালু করলো, তো কোটা সিস্টেম চালু করে বা আগে থেকে যে যতটুকু কোটা আছে এটা বাতিলের যে আন্দোলন, সেটা সরকার আন্দোলনের চাপে তারা সার্কুলার দিয়ে বাতিল করলো। এটা তো আজকে মানুষের ইচ্ছা, সরকারের মনের যে ইচ্ছা, আদালতের ইচ্ছা এক হয়ে যায় কি করে। এদিকে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানান বিএনপি মহাসচিব। বলেন, কোটা যৌক্তিক করার পাশাপাশি পেনশন স্কিম বাতিল করতে হবে। দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিও করেন তিনি। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাড়ি ফেরার 6 দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থ বোধ করায় ভোর 4:30টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে দেশ টিভিকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার রাত 3টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানী গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন কেবিনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গেল 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভার কেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির ব্যবস্থাপক হযরত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানা যায়, আসামি হযরত উল্লাহর সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায়৯নিজের এবং স্ত্রীর নামে 2,25,981 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, যার মধ্যে 11,97,890 টাকার অস্থাবর সম্পদ বাদ দিলে তার নামে 1,90,68,091 টাকার সম্পদ রয়েছে।
এ কারণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে এই মামলা করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা গুলশানের র্যাঙ্কন আইকন টাওয়ারের 4টি ফ্ল্যাট দেখভালের দায়িত্ব নিয়েছে দুদকের রিসিভার কমিটি। সোমবার দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের একটি টিম পরিদর্শন শেষে দায়িত্ব বুঝে নেন। এর আগে গেল 27 জুলাই আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ দেয় দুদক। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট থাকছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আলোচনায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেরিয়ে আসে বিপুল অবৈধ সম্পদের তালিকা। ব্যাপক সমালোচনার মুখে এসব অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে বেনজির বিদেশে পাড়ি জমালে তার সম্পদ ক্রোকের নির্দেশ দেয় আদালত। দখল নিতে থাকে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে সোমবার গুলশানের 126 নম্বর সড়কের র্যাঙ্কন আইকন টাওয়ারের বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 4টি ফ্ল্যাটের দায়িত্ব বুঝে নেয় দুদকের রিসিভার। জেলা প্রশাসনের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম সেখানে ইনভেন্টরি করে। ইনভেন্টরিতে যে সকল তথ্য পাওয়া গেছে সেগুলি তারা লিপিবদ্ধ করে কমিশনে যথানিয়মে সাবমিট করবেন। এটি আদালতের নীতি, সেটা এখন যেহেতু ক্রোক করা আছে, এটা দুদক সিলগালা করে এসছে ওনাদের কার্যক্রম সম্পন্ন করে। গেল বছর 5 মার্চ র্যাঙ্কন ভবনের একই সঙ্গে 4টি ফ্ল্যাট কেনেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর মধ্যে 3টি ফ্ল্যাট স্ত্রী জিসান মির্জার নামে, অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের হয়ে নিজের নামে কেনেন বেনজির। এর আগে 27 জুন আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ দেয় দুদক। সোমবার জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেট ও দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ভবন পরিদর্শন শেষে দেখভালের দায়িত্ব বুঝে নিয়ে সিলগালা করেন। পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির সাহেবের গুলশানে যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটের রিসিভার হিসেবে আমাদের দুদকের একজন ডাইরেক্টরকে নিয়োগ করা হয়েছে বিজ্ঞ আদালতের আদেশ মতে। 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এ যেন আস্থায় ফাটল ধরানো। বিসিএস সহ নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে খোদ পিএসসির 12 কর্মকর্তার বিরুদ্ধে। গেল 12 বছরে বিসিএস সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এতে তীব্র ক্ষোভ জানান চাকরি প্রত্যাশীরা। আর শিক্ষাবিদরা বলছেন যে পিএসসির বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ জাতির জন্য অত্যন্ত লজ্জার। আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। গেল শুক্রবার পিএসসির অধীনে রেলওয়ের 516টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। 2 কোটি টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করেন পিএসসির উপপরিচালক আবু জাফর, যার অন্যতম সহযোগী ছিলেন অফিস সহায়ক সাজেদুল ইসলাম। এরপর বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসতে থাকে পিএসসির বিরুদ্ধে। এসবে জড়িত প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে নিম্নতম কর্মচারী পর্যন্ত। অভিযোগ আছে চক্রটি 46তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন ফাঁসের সঙ্গেও জড়িত। চাকরি প্রত্যাশীরা জানান, পিএসসির কর্মকর্তার প্রশ্ন ফাঁস লাখ লাখ বেকারের সাথে প্রতারণার শামিল। গতকাল যে প্রশ্ন ফাঁস হয়েছে, এই প্রশ্ন ফাঁসের মধ্যে পিএসসি চেয়ারম্যান তার দায় এড়িয়ে গিয়েছেন। তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এই বিষয়ে আসলে আমরা আসলেই হতাশ। সর্বশেষ আমাদের জায়গায় ছিল হচ্ছে পিএসসি, আস্থার জায়গা, সেই জায়গা এখন আর থাকলো না। আমরা এই পিএসসির যত কর্মকর্তা কর্মচারী এই দুর্নীতির সাথে যুক্ত আছে সকলের প্রত্যাহার দাবি করছি এবং পুনরায় হচ্ছে আমরা এই ধরনের পরীক্ষাগুলো আয়োজন করার দাবি জানাচ্ছি। আমরা এতদিন বলে এসেছি যে অ্যাটলিস্ট অন্ততপক্ষে বিসিএসটা অনেক ফেয়ার নিয়োগ হয়, বাট কালকে নিউজটা দেখার পরে আমরা সবাই একদম স্তম্ভিত হয়ে গেছি। অনেকে আছে এমন হয়েছে যে ঘুমাইতে পর্যন্ত পারি নাই। সারা বছর পড়াশোনা করে যখন এরকম একটা নিউজ দেখতে হয় তখন আসলেই আর কথা বলার মতো ভাষা থাকে না। আর শিক্ষাবিদরা বলছেন, বেকারদের আস্থার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ লজ্জাজনক। এতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত এবং বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সময়ে ফাঁস হয়ে গেছে বলে বলা হচ্ছে। তো এটা যদি হয়, এটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মেধার ভিত্তিতে চাকরির জন্য আন্দোলন করছে, তো সেই মেধা কিভাবে মূল্যায়িত হবে যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে
কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের এখানে তদন্ত করা দরকার আছে। প্রতিষ্ঠানের ভেতর থেকে কতটুকু এর সঙ্গে জড়িত সেটা আগে দেখা। নিশ্চয়ই এদের সাথে বাইরেরও অনেক যোগাযোগ আছে, সেগুলো চিহ্নিত করা। ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। 1 কোটি টাকার মতো। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুৎ স্পৃষ্টে 5 জনের মৃত্যুর ঘটনায় শোকের মাতম। আয়োজকদের গাফলতিকে দায়ী করছেন অনেকে। নরসিংদীর রায়পুরায় আলাদা স্থান থেকে ট্রেনে কাটা পড়া 6 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে উপজেলার কমলপুর এলাকার রেল লাইন থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়। রেল লাইনে কাটা পড়ে এ মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের, যদিও এটি ট্রেনে কাটা পড়া নাকি পরিকল্পিত হত্যা তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পিবিআই। সুমন বর্মনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। ঢাকা চট্টগ্রাম রেল রুটে নরসিংদী রায়পুরার কমলপুর এলাকায় এক স্থানে দেখা যায় 5 জনের খণ্ডিত মরদেহ। দেখে মনে হয় ট্রেনে কাটা পড়েছে তারা। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হাঁটতে বের হয়ে রেল লাইনের উপর খণ্ডিত অবস্থায় 5টি মরদেহ দেখতে পান তারা, তবে কাউকে চিনতে পারেননি। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। ফজরের নামাজের পরে এখানে আমরা হাঁটতে আসি, তখন হাঁটতে এসে আমরা যখন রেল লাইনের প্রথমে আসলাম তখন এখানে আমরা এই জিনিসটা দেখলাম। এখানে এখান থেকে শুরু, প্রথমে কিছুটা ছোট ছোট অংশ দেখতে পাইছি, মাথার কিছু অংশ প্রথমে, তারপরে একটা লাশ দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন কাটা। তাদের যে অবস্থা আসলে চেনার মতো কোনো উপায় নেই। এটা আসলে এই এলাকার হয়তো না, এটা কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না। কিভাবে মরছে বা কারা মারছে বা রেলগাড়ির তলে পড়ে মরছে এটা এখনো সঠিক খবর হইতেছে না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 5 জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ, তবে নিহত সবাই পুরুষ। তাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে। ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী এলাকার। আমরা 5 জনের মতো মৃতদেহ পেয়েছি। স্থানীয়রা কেউ তাদেরকে শনাক্ত করতে পারে নাই। এখানে একজনের বয়স আনুমানিক হয়তো 35 থেকে 40 হবে, আর বেশিরভাগেরই বয়স 20+। প্রাথমিকভাবে ধারণা করতেছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তবে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে ট্রেনে মারা গেল, এটা সার্বিক তদন্তের পরে আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো। দুপুরে ঘটনাস্থলে আসে পিবিআইয়ের তদন্ত দল। প্রাথমিকভাবে তারা ট্রেনে কাটা পড়া বলে ধারণা করলেও এর পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একই দিনে বেলা 11:30টায় মেথিরকান্দার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় এক ব্যক্তি। বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন পেনশন কর্মসূচি প্রত্যাহার সহ 3 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এ সময় তারা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের উচ্চ মহল থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব আসেনি। জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। বলেন, দাবি আদায়ে কর্মসূচি চলমান থাকবে। মাননীয় অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের দাবি অযৌক্তিক। এতদিন ধরে আমরা যুক্তি প্রদর্শন করছি, আমরা কি এতই অজ্ঞ? যদি সারা জাতির সামনে প্রতিষ্ঠিত হয় আপনারা যে স্কিমটা চালু করেছেন এটা কোনো মতেই পেনশন কনসেপ্টের সঙ্গে যায় না, তাহলে কি সংসদের দাবি মেনে নেবেন? তাহলে তো এত ক্ষতিগ্রস্ত আমাদের হতে হয় না। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী লাখো পরিবার। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অনেকেই এখনো রয়েছেন আশ্রয় কেন্দ্রে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চারিদিকে থই থই পানি। কেউ দাঁড়িয়ে আছে অর্ধ ডুবে যাওয়া বাড়ির আঙিনায়, কেউ বা ভেলায় করে গন্তব্যস্থলে যাচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের অববাহিকা চর ভগবতীপুরের দৃশ্য এটি। গত 7 দিন ধরে নদের পানি বিপদসীমার ওপরে ছিল। এতে পানিতে তলিয়ে গেছে এই চরের প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি। তাদের অপেক্ষা বন্যার পানি নামার পর নিজের ঘরবাড়িতে ফেরার। আমরা 1 সপ্তাহ যাবৎ পানির উপরে আছি,
চৌকি খাট গরু বাছুর হাঁস মুরগি সব নিয়ে অনেক বিপদে আছি। তার কাপড় চোপড় সব ভিজে গেছে। সব যে কত কি করি দুঃখ করি, এই যে বাচ্চা খোঁচার ধরি আর কোনো খাবার নিচ্ছি। আর চড়াই উঠলে তো কোনো এও নাই, বাসি মরি টড়ি ভাসি গেছি। আমরা কোনো মতে মাথা টাচা সব তলে গেছি। এদিকে তিস্তার পানি কমায় দুপুর পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে এখনও লালমনিরহাটে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে অন্তত 5000 পরিবার। নদী ভাঙা শুরু হচ্ছে, তাছাড়া আমার ভীষণ জ্বালা সম্পূর্ণ আমার নষ্ট হয়ে গেছে। আমরা যে কিভাবে আবাদ করবো আমার ভাবিয়ে বলতে পারতেছি না। একটু কমে গেছে পানি, হঠাৎ করে পানি বাড়ার কারণে মনে করেন ভীষণ ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো দুর্ভোগ কাটেনি পানিবন্দীদের। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনো যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়নি। পানিবন্দী প্রায় 83,000 মানুষ দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে। রান্নাঘরে খেতে পারতেছি না, আইসাল মেশাল সব তলা গেছে। এইভাবে পানি থাকলে তো খাদ্য নাই, কোনো কিছু নেই, এইভাবে আমরা চলতেছি। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাকালুকি হাওর তীরের কুলাউড়া ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত মানুষ এখনো চরম দুর্দশায় দিন পার করছে। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। 205টি আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় 8,000 মানুষ। অর্ধাহারে অনাহারে দিন পার করছে অনেকে। আমরা 2বার পানি আইছে, পানি আওয়ার গরু টরু লইয়া আসি বড় বিভ্রান্তির মাঝে। ছবি টবি তুলিয়া নিল, আমরা সাহায্য সহযোগিতা করবো বললা, কিন্তু এখন পর্যন্ত কেউ আইয়া দেখলো না আমরা আছি কি না, কিভাবে আছি। পানি দিয়ে আইছিল বেলাটে, আমরা গোর বাড়ি সব সারাইয়া লইয়া গেছে। তখন আমরা কি সরকারের কাছে সাহায্য চাই আল্লাহর রাস্তায়। বৃষ্টি কমলে দুর্গত এলাকায় পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সন্ধ্যায় আরো যে থাকছে, ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের থামিয়ে বাম জোটের নাটকীয় জয়, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অচল অবস্থায় শঙ্কা। বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে বইছে মাতম। দুর্ঘটনার পেছনে আয়োজকদের গাফলতিকে দায়ী করে বিচার চেয়েছেন অনেকে। আর মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্টে 5 জন নিহতের ঘটনায় শোকে স্তব্ধ বগুড়া। এমন দুর্ঘটনা মানতে পারছেন না কেউই। আয়োজনে গাফিলতিকে দায়ী করে বিচার চেয়েছেন অনেকেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করতেছি। শত শত লোকের যে একটা আনাগোনা, সেখানে একটা অনুষ্ঠান চলছে, যারা স্বেচ্ছাসেবক, সেই স্বেচ্ছাসেবকও আমরা ঠিক মতো একটাও কেউ দায়িত্ব ওইভাবে পালন করেনি। জানা যায় 12 ফিট উচ্চতার রথের উপর ছিল 20 ফিট উচ্চতার চূড়া, আর সড়ক থেকে 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তারের উচ্চতা ছিল 30 ফিট। আয়োজকরা বলছেন 2006 সাল থেকে প্রতি বছর এই উচ্চতার রথ দিয়েই শোভাযাত্রা করে আসছেন। তবে এবার দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটিতে চূড়াটি নামানো সম্ভব হয়নি। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান আয়োজকরা। এই যে নিচে যে ফোল্ডিং করার যে একটা চাকা ছিল, যেটা দিয়ে রথটা উঠায়, মানে ওই নামায় এবং উঠায়, ওই চাকাটা আকস্মিকভাবে কাজ করেনি। যে স্কুল কর্তৃপক্ষ যারা মারা গেছে তাদেরকে আপাতত জেলা প্রশাসকের মাধ্যমে 1 লক্ষ করে টাকা তারা আপাতত ক্ষতিপূরণ হিসেবে দেবে। সোমবার বগুড়ায় পরিদর্শনে এসে রাজশাহী বিভাগীয় কমিশনার জানান তদন্ত কমিটি গঠনের কথা। নিহতদের পরিবারকে 25,000 টাকা অনুদান ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মাসুলটি ছিল এটা কপি কলের মতো ছিল, এটা সময় মতো নামাতে পারেনি, যার ফলে পুরো ঘটনাটা একটা তার ছিঁড়ে গেছে, যেখানে প্রায় 12 কেবির না 11 কেবির একটি ছিল। তো যারা নিহত হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। এদিকে আহত 38 জনের 2 জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর ও 8 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে মারিন লো পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি হারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মিত্র দেশগুলো। এর মধ্য দিয়ে ভয়াবহ খারাপ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। তবে যে দলই ক্ষমতায় আসুক, ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নতির কোনো লক্ষণই দেখছে না রাশিয়া। আরও জানাচ্ছেন আফরিন মৌ।
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় ডানপন্থী দল ন্যাশনাল র্যালি চমক দেখালেও দ্বিতীয় দফায় পরিবর্তন হয়েছে পরিস্থিতির। তাদের পিছনে ফেলে বেশিরভাগ আসনে জয়ী হয়েছেন বামপন্থী দল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট দ্বিতীয় অবস্থানে এবং উগ্র ডানপন্থী রয়েছে তৃতীয় অবস্থানে। ডানপন্থী দলটি নির্বাচনে জয়ের আশা করলেও তারা তৃতীয় স্থানে নেমে গেছে। আর ডানপন্থীরা সরকার গঠন করলে দেশটির অর্থনৈতিক ও বৈদেশিক নীতিতে বড় পরিবর্তন আসতো, তবে তা না হয় উচ্ছ্বাসিত মিত্র দেশগুলো। এর মধ্য দিয়ে সবচেয়ে বাজে পরিস্থিতি অন্তত এড়ানো সম্ভব হয়েছে বলে মত তাদের। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের মতে খারাপ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। এছাড়া দেশটিতে নির্বাচন নিয়ে বর্তমানে যা ঘটছে তা ইউরোপের জন্য চ্যালেঞ্জ বলেও মত তার। বাম জোট নিউ পপুলার ফ্রন্টকে নির্বাচনে জেতায় অভিনন্দন জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর মধ্য দিয়ে কঠোর ডানপন্থীদের সরকার গঠনের পথ রুখে গেছে বলেও জানান তিনি। এদিকে নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট পাচ্ছে ফ্রান্স। জোট গঠনে যা ইউরোপের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করছেন অনেকে। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সরকার গঠনে সময় লাগবে বলে জানান গ্রিন পার্টি লিডার ম্যারিট টন্ডেলিয়ার। এটা সহজ হবে না, আরামদায়কও নয়, কিন্তু আপনি যখন গ্রিন পার্টির সদস্য বা আপনি যখন বাম দিকে থাকেন তখন আমরা জানি যে কিভাবে প্রতিকূলতার সাথে কাজ করতে হয়। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাধারণ মানুষও। এই অস্থিরতা খুব দ্রুত ঠিক হবে না বলে আশঙ্কা অনেকের। আমরা একটি দীর্ঘ সময়ের অস্থিরতার মুখোমুখি হচ্ছি। রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘ সময়, যার অর্থ আগামী মাসগুলিতে এমনকি পরের বছরও নীতি পক্ষাঘাত হতে পারে। তবে মস্কো বলছে যে দলই ক্ষমতায় আসুক ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নতির কোনো লক্ষণই দেখছে না তারা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাই পারফরম্যান্স ইউনিট এইচপির ব্যাটিং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার রাজিন সালেহকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেয়ে ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান তিনি। বলেন, দেশি কোচরা কাজের সুযোগ পেলে উন্নতি হবে দেশের ক্রিকেটেরই। আল মাহমুদ ফাহিমের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট ছেড়ে পুরোদস্তুর কোচ রাজিন সালে ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছেন নিয়মিত। এবার আরও বড় পরিসরে কাজের সুযোগ এসেছে। এইচপির কোচ হিসেবে বিসিবিতে যুক্ত হলেন সাবেক এই ক্রিকেটার। 3 মাসের জন্য এইচপির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের সঙ্গে যাবেন তিনি। দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় দলের জার্সিতে 24 টেস্ট ও 43 ওয়ানডে খেলা রাজিন। এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা খেলবে, যেমন পাকিস্তান টিম আসতেছে, ওইখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে। আমি মনে করি যে পাকিস্তানের ভালো ভালো বোলাররা আছে যাদের এগেনস্টে আমি স্পেশালি যেহেতু ব্যাটিং কোচ, তাদের এগেনস্টে খেলবে এবং অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের এগেনস্টে তারা খেলবে। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। রাজিন ছাড়াও তুষার ইমরান ও তারেক আজিজ খানকে কোচিং প্যানেলে নিয়োগ দিয়েছে বিসিবি। রাজিন জানান, দেশি কোচরা সুযোগ পেলে ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারবেন স্বাধীনভাবে। দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা তাদের ব্যক্তি স্বাধীনতা যে বলা হয়, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে আমাদের কথাগুলো শুনতে পারে এবং কাজ করতে পারে, এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছি। এটা একটা পজিটিভ সাইন আমি মনে করি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এইচপি ক্যাম্প বেশ জরুরি। জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ছাড়াও ডাক পাওয়া 25 ক্রিকেটারকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চান রাজিন সালে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ সন্ধ্যার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখানে আধা ঘন্টা যাবত বসে রয়েছি, ডিউটি চলতেছে, কাজে কামের সমস্যা, প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো পয়সা আছে। আমরা তো দূর দূরান্তে যাবো, আমরা অনেকে গাড়ি ফেল করবো, অনেকে রাতে বাসা পৌঁছতে রাত হয়ে যাবে। ওরা আন্দোলন করতেছে, আমরা তো পেটের দায়ে এখন বসে আছি। কোটা আন্দোলনে ভোগান্তির শহর ঢাকা। শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট ও সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ, বন্ধ ঢাকা চট্টগ্রাম মহাসড়কও। কোটা সংস্কার আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে দাবি ওবায়দুল কাদেরের। সমর্থন থাকলেও ইন্ধনের অভিযোগ নাকচ করলেন মির্জা ফখরুল। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিপিডিসির ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা। বেনজিরের গুলশানের ফ্ল্যাট জব্দ। পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে আস্থার ফাটল হিসেবে দেখছে চাকরি প্রার্থীরা। জাতির জন্য অত্যন্ত লজ্জার মত শিক্ষাবিদদের।
এবং নরসিংদীর রায়পুরায় রেল লাইন থেকে 6 জনের মরদেহ উদ্ধার। স্থানীয়দের নানা জল্পনা কল্পনা, হত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।